আমি আবার বলতেছি, খেয়াল করো যে আমরা অলরেডি হুকস ল কি তা জানি, যে কোনো কিছুকে যদি আমরা একটা সার্টেন পজিশন থেকে ধরো ফিক্সড করে ঝুলাই দিলাম, এই জিনিসটার উপরে যদি আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করি, এফ ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সটেনশন হবে, সার্টেন অ্যামাউন্ট অফ এক্সটেনশন হবে। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে এফ ফোর্স অ্যাপ্লাই এর জন্য এক্সটেনশন হলো এক্স, তাহলে হুকস ল বলছে কি যে ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন, অ্যাপ্লাইড ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন। এখন যদি আমরা ফোর্সের আর এক্সটেনশনের মধ্যে রিলেশন পেলাম কি ডিরেক্টলি প্রপোর্শনাল, এখন ডিরেক্টলি প্রপোর্শনাল উঠাইতে গেলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয় না, ওই কনস্ট্যান্টটাই হলো স্টিফনেস। তাহলে আমরা এখানে কি পেলাম, এফ ইকুয়াল টু কে এক্স, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স, তার মানে কেটা হলো স্টিফনেস বলা হচ্ছে, স্টিফনেস, স্টিফনেস। তাহলে স্টিফনেস হলো কে, তাহলে কে ইকুয়াল টু, তাহলে আসলে ডেফিনেশন কি হতে পারে, ফোর্স ডিভাইডেড বাই এক্সটেনশন। তার মানে কি, up to elastic limit or up to proportional limit, force per unit extension is called কি, স্টিফনেস। মানে এটাতে কি বোঝাচ্ছে, ফোর্স মানে তো নিউটন বা নিউটন, এগুলা নিউটন পার ধরো মিলিমিটার বা মিটার কিছু একটা হবে, ইউনিট এসে একক বললে নিউটন পার মিলিমিটার। তাহলে ফোর্স পার ইউনিট এক্সটেনশন দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আমরা কেন এই স্টিফনেস ইউজ করব, স্টিফনেস দিয়ে আসলে কি বুঝবো, সেটা একটু আমি এখন দেখাই, যে কেন আমরা স্টিফনেস ইউজ করতেছি, যে ফোর্স পার ইউনিট এক্সটেনশন দেখে আমাদের লাভটা কি, সেটা একটু দেখি, যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। তো এখন খেয়াল করো, ধরে নাও যে তোমার, ধরে নিচ্ছি আমি যে আমাদের 4 রকমের ম্যাটেরিয়াল আছে বা 3 রকমের ম্যাটেরিয়াল আছে, ধরো একটা ম্যাটেরিয়াল হলো লোহা দিয়ে বানানো, স্টিল দিয়ে বানানো একটা, একই মাপের, আরেকটা বানানো একই পজিশন থেকে ঝুলতেছে, আরেকটা বানানো হলো সাপোজ কপার দিয়ে, মানে তামা দিয়ে, আরেকটা সাপোজ বানানো আছে হলো অ্যালুমিনিয়াম দিয়ে। 3 রকমের, সবগুলোরই মাপ হলো এল, এখান থেকে এই পর্যন্ত লেন্থ হলো, আমি ধরলাম ক্যাপিটাল এল, লেন্থ সেম সবগুলোর, ফোর্সও আমি সেম অ্যাপ্লাই করলাম, এখানেও আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানেও আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানেও আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তিনটাতে সেম ফোর্স অ্যাপ্লাই করলাম। তিনটা কি সেম এক্সটেনশন হবে, তিনটার এক্সটেনশন কি সেম হবে, কখনোই না, তিনটার এক্সটেনশন সেম হবে না, এক একটার একরকম হবে। তাহলে এটার যে এক্সটেনশন হবে, আমি যতটুকু আইডিয়া থেকে যতটুকু বোঝা যায় যে আয়রনের এক্সটেনশন সবচেয়ে কম হবে, এটার যে এক্সটেনশন হবে, এটার জন্য যে ধরো x1 নাম দিলাম, এটার যে এক্সটেনশন হবে, এটার কিন্তু তার থেকে বেশি হবে, এটা ধরো x2 নাম দিলাম, এটার এক্সটেনশন হয়তো বা তার থেকে আরো বেশি হইতে পারে, এটা আমি x3 নাম দিলাম। এগুলা সেম না, এগুলা কখনোই x1 x2 x3 এগুলো সেম হবে না, ডিফারেন্ট হবে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এগুলো ডিফারেন্ট হবে। তো এই জন্যই আমরা কি করি, আমরা সবগুলোকে কম্পেয়ার করার জন্য আমরা একটা কমন এলিমেন্ট ইউজ করি, যেটা হলো ফোর্স পার ইউনিট এক্সটেনশন, পার ইউনিট এক্সটেনশনের জন্য কতটুকু ফোর্স লাগতেছে, সেটাকে আমরা বলতেছি স্টিফনেস। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য বেশি ফোর্স লাগে, কোনটার জন্য কম ফোর্স লাগে, কোনটার জন্য আহ, আহ, কম ফোর্সে সেম এক্সটেনশন হয়। ধরো 1 মিলিমিটার এক্সটেনশন করবা, স্টিলের জন্য বেশি ফোর্স লাগবে না অ্যালুমিনিয়ামের জন্য বেশি ফোর্স লাগবে, স্টিলের জন্য বেশি লাগবে, এইটা বোঝাটাই হলো আসলে স্টিফনেস, আর কিচ্ছু না। যে স্টিলের জন্য বেশি ফোর্স লাগবে, 1 মিলিমিটার এক্সটেনশন করতে গেলে স্টিলের জন্য লাগবে বেশি ফোর্স, সেটার রেসপেক্টে কপারের জন্য আরো কম ফোর্স লাগবে, সেটার রেসপেক্টে আবার দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের জন্য কম ফোর্স। এই কম্পেয়ার করার জন্য আমরা পার ইউনিটে কম্পেয়ার করতেছি, যে পার ইউনিটে কত ফোর্স লাগবে, তখন তুমি বলতে পারছো এটা বেশি স্টিফ, এটা বেশি স্টিফ কম, এটা বেশি স্টিফ বেশি, মানে এটা তাহলে ভালো ম্যাটেরিয়াল, এটা বেশি ফোর্স লাগে এটাকে ডিফ্লেকশন করতে বা এক্সটেন্ড করতে, ডিফ্লেকশন তো না, এক্সটেন্ড করতে, ডিফর্ম করতে বেশি ফোর্স লাগতেছে। এটাই বোঝা যায় হলো স্টিফনেস দিয়ে, স্টিফনেস দিয়ে আমরা যার স্টিফনেস যত বেশি তার ডিফর্মেশন তত বেশি ফোর্স দিয়ে হবে, এটা আমরা বুঝতে পারবো আর কি। তো একটা জাস্ট কম্প্যারিজন করার জন্যই আমরা কি করব, এই স্টিফনেস জিনিসটা ইউজ করব।
আশা করি সবার বোঝা গেছে, না বুঝলে বলতে পারো। আর স্ট্রেংথ হলো, স্ট্রেংথ তো আমি জানি না, সলিড ওয়ানে দেখাইছিলাম, যারা অন্যদের কাছে করছে তাদেরও আশা করি দেখাইছে, তারপর আমি আরেকবার একটু রিভিউ করতেছি। যে ধরো আমরা যখন একটা স্ট্রেস স্ট্রেইন গ্রাফ আঁকি, এদিকে স্ট্রেস, এদিকে যদি স্ট্রেইন গ্রাফ আঁকি, তাহলে আমি যে ধরো স্টিলের জন্য আঁকলাম, স্টিলের জন্য আঁকলে কি হয়, এরকম একটা ওঠে, প্রথমে খানিক দূর স্ট্রেইট হয়, এইখানে একটা ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার এরকম হয়, এখানে যে ব্রেক হয়ে যায়, এরকম ছিল না? তো স্ট্রেংথ দিয়ে বোঝা হলো যে এর নিচে যত যত এনার্জি থাকবে, মানে এখানে যদি আমি এই গ্রাফটার নিচে, এখানে এই পর্যন্ত একটা এনার্জি দুই ভাগে ভাগ করা যায়, যে এই পর্যন্ত একটা এনার্জি, এই পর্যন্ত, এই মানে একটা জোন, এইখান থেকে যে মানে একটা হলো স্ট্রেট জোন আর একটা হলো কি এরকম বাঁকা জোন, দুই ভাগে আমরা এরকম ভাগ করতে পারতেছি। এটা আমি দেখাইছিলাম, যাদের সলিড ওয়ান করেছি তাদের দেখাইছি এটা। এই যে যে হলুদ জোনটা আমি দিছি, যে স্ট্রেট লাইন পর্যন্ত, মানে হুকস ল মানে যতদূর ততদূর হলো স্ট্রেট। এই যে হলুদ জোনটা দেখাইছি আমি, হলুদ জোনটার জন্য কি হবে বলতে পারবা কেউ? হলুদ জোনটারে কি জোন বলে মনে পড়ে? ইলাস্টিক জোন, ইলাস্টিক জোন। হলুদ জোনটারে বলছি ইলাস্টিক জোনের জন্য যতটুকু এনার্জি লাগবে, মানে এই যে এর মাঝখানে যে এরিয়াটা, এরিয়াটা ইন্ডিকেট করে হলো এনার্জি, কতটুকু এনার্জি লাগবে ইলাস্টিক। মানে ধরো তুমি একটা রডকে তুমি টানতেছো, একটা রডকে তুমি লোড ঝোলায় টানতেছো, যখন একটা রডকে তুমি লোড ঝোলায় টানবা, তখন সে কি হবে, একটা সময় একটা পর্যন্ত সে লোড ছেড়ে দিলে আবার সে আগের অবস্থানে ফিরে যায়। তো ততক্ষণ যে এনার্জি ইলাস্টিক পর্যন্ত রাখতে থাকে, যে এনার্জি লাগে, সেটা হলো এই হলুদ জোনের এরিয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর এরপরে যে সে কিন্তু ডিফর্ম করা শুরু করে, ডিফর্ম করা মানে কি, প্লাস্টিক হয়ে যায়। প্লাস্টিক ডিফর্ম করলেই তাকে বলছে আমরা প্লাস্টিক জোন। মানে তখন যে সে বাড়া শুরু করে, বাড়তে বাড়তে একসময় যে ঠাস করে ছিঁড়ে যায়, তো ছেঁড়ার আগ পর্যন্ত যে জোন, এই সবুজ অংশটা দেখাইছে, এটা হলো কি, প্লাস্টিক জোন। মাথা থেকে জানো, এটা হলো ইলাস্টিক জোন, এটা হলো প্লাস্টিক জোন। আমরা এই জোনকে বলতেছি ইলাস্টিক জোন, ইলাস্টিক জোন, আর এই জোনকে বলতেছি কি, প্লাস্টিক জোন। তাহলে এই এনার্জি যে যে সবুজ প্লাস হলুদ, এই যে এরিয়াটা, এরিয়াটা ইন্ডিকেট করে যে এই ম্যাটেরিয়ালটাকে ছিঁড়তে কত এনার্জি লাগতেছে। তো যার যত বেশি এনার্জি লাগবে তার তত স্ট্রেংথ বেশি। ক্লিয়ার? স্ট্রেংথটা সবাই বোঝা গেছে, যে এই ম্যাটেরিয়ালটাকে ভাঙতে যার যত বেশি এনার্জি লাগবে তার তত স্ট্রেংথ বেশি। সবাই কি ক্লিয়ার? এখন দেখো যে যদি আমাদের ইলাস্টিক আর প্লাস্টিক জোন, আমি তো বললাম যে এটার এরিয়া হলো ইন্ডিকেট করে এটা, এটার এরিয়াটাকে বলে আবার মডুলাস অফ রেজিলেন্স। আমি এগুলো সব সলিডে দেখাইছিলাম। মডুলাস অফ রেজিলেন্স হলো পার ইউনিট ভলিউমে এনার্জিটা আসলে কি ফরম্যাটে থাকে, পার ইউনিট ভলিউমে কত এনার্জি, পার ইউনিট ভলিউমে কত এনার্জি, সেটা হলো মডুলাস অফ রেজিলেন্স। পার ইউনিট ভলিউমে যে এনার্জি, এগুলো সলিড ওয়ানের পার্ট ছিল, পার ইউনিট ভলিউমে যে এনার্জি সেটাকে বলা হয় মডুলাস অফ রেজিলেন্স। এবং সেটা বের করার নিয়ম হলো যে এই কার্ভের আন্ডারে যে এরিয়া, সেই এরিয়াটা বের করে দিলেই হচ্ছে। সবাই কি ক্লিয়ার? এবং যার মডুলাস অফ রেজিলেন্স বা পার ইউনিট ভলিউমে ভাঙতে তাকে যে এনার্জি লাগে, সেই এনার্জিটা যার বেশি সে তত স্ট্রং। নর্মালি চিন্তা করো, তুমি একটা জিনিসটা ভাঙতেছো, টেনে ভাঙতেছো, টেনে ছিটতেছো, যেটার জন্য বেশি শক্তি লাগবে সেটাই তো হবে হলো বেশি স্ট্রং, আর যেটার জন্য কম শক্তি লাগবে সেটা হবে কম স্ট্রং। এটাই, আর কিচ্ছু না। যে স্টিলকে রডকে টেনে ছিটতে লাগে কম সময়, সরি অনেক বেশি এনার্জি লাগে, অথচ ওটা যদি আমি তামা দিয়ে বানাইতাম, মানে কপার দিয়ে বানাইতাম অথবা অ্যালুমিনিয়াম দিয়ে বানাইতাম বা সিলভার দিয়ে বানাইতাম, ওটাকে টেনে ছিটতে আরো কম সময় কম এনার্জি লাগতো। তাহলে মডুলাস অফ রেজিলেন্স কার বেশি হবে? যার কম এনার্জি লাগছে তার বেশি হবে, তার গ্রাফের আন্ডারে কার্ভ থাকবে কম, এরিয়া থাকবে কম, কার্ভের আন্ডারে এরিয়া থাকবে কম। সেই এটাকেই বলা হচ্ছে, মানে মানে স্ট্রং স্ট্রং বা স্ট্রেংথ কার বেশি, সেটা আমরা এটা দিয়ে ইন্ডিকেট করতেছি। আশা করি সবাই বোঝা গেছে। আরেকটা প্রপার্টি হলো স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি মানে হলো যে সবকিছুর একটা, মানে স্টেবল কতটুকু, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টেবল থাকে। ধরো একটা স্ট্রাকচার, একটা ধরলাম একটা যে কোনো একটা স্ট্রাকচার, এর উপরে তুমি লোড চাপাচ্ছ। এখন ফ্যাক্টর অফ সেফটি যদি বাদও দিই আমি, এর ধরো লোড নিতে পারে হলো 100, 100 ম্যাক্সিমাম নিতে পারে 100 কিলো নিউটন। তাহলে 100 কিলো নিউটন হলো ওর জন্য ক্রিটিক্যাল কন্ডিশন। 100 কিলো নিউটন ক্রিটিক্যাল কন্ডিশন, 90 থাকে যদি, তাহলে কি সে কি স্টেবল না?
হ্যাঁ 90 থাকলে সে কিন্তু স্টেবল, কিন্তু 101 থাকলে সে কি আর স্টেবল থাকবে? 101 থাকলে সে কিন্তু আর স্টেবল থাকবে না। তাহলে এই ক্রিটিক্যাল কন্ডিশনের আগ পর্যন্ত, ধরো এই যে এটা হলো ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কন্ডিশনের আগ পর্যন্ত বলা হলো স্টেবল, আর এদিকে হলো নট স্টেবল। নট স্টেবল বোঝা গেছে? তাহলে স্টেবিলিটি হলো যে সবকিছুর একটা ডিজাইন লোড থাকে, ওই ডিজাইন লোডের আগ পর্যন্তকে বলা হচ্ছে হলো স্টেবল কন্ডিশন, আর ডিজাইন লোডটাকে বলা হচ্ছে হলো ক্রিটিক্যাল কন্ডিশন। আর ডিজাইন লোডের বেশি হয়ে গেলে তাকে বলছি আমরা কি নট স্টেবল, তখন আর স্টেবল থাকছে না স্ট্রাকচার। আশা করি সবাই বোঝা গেছে। সবাই কি ক্লিয়ার? আমি আবার বলতেছি যে যে যদি কোনো সব স্ট্রাকচারের একটা ডিজাইন লোড থাকে, ওই ডিজাইন লোডের যদি কম লোড থাকে তাহলে সে স্ট্রাকচার স্টেবল থাকবে। ডিজাইন লোডের যদি বেশি লোড থাকে তাহলে স্ট্রাকচার আর স্টেবল থাকবে না। এবং ডিজাইন লোডটাকে বলা হচ্ছিল ক্রিটিক্যাল লোড। তো আমরা এই তিনটা টার্ম বুঝলাম, এবং এই তিনটা টার্মের উপরে ডিপেন্ড করেই আমরা কিন্তু যে কোনো স্ট্রাকচারকে ডিজাইন করি, বা যে কোনো মেশিনকেও ডিজাইন করি এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। এখানে কিছু ইনস্টেবিলিটির এক্সাম্পল দিছে। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে ইনস্টেবিলিটি কলামের জন্য, এই যে ক্রাইটেরিয়া ফর স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম কলামের জন্য আসলে ক্রাইটেরিয়াটা কি, একটু এই ফিগারটা বোঝার চেষ্টা করো। এইখানে একটা কলাম আছে দেখো, ভার্টিক্যালি একটা কলাম দেখাইছি আমি এখানে, মানে বইয়ে দেখানো আছে যে এই যে একটা কলাম, ভার্টিক্যাল কলাম। এই কলামের উপরে একটা পি লোড অ্যাপ্লাই করা হয়েছে, এখানে একটা পি লোড অ্যাপ্লাই করা হয়েছে, এটার লেন্থ হলো এল। এবং এই যে লোডটা অ্যাপ্লাই করার কারণে সে ধরলাম যে আমি ধরে নিচ্ছি এখানে একটা সাপোর্ট আছে, সে এখানে অ্যাঙ্গেল ফর্ম করছে থেটা, থেটা অ্যাঙ্গেল ফর্ম করছে। এখন এই থেটা অ্যাঙ্গেল তো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তোমার কনসিডার করতে পারবা তুমি, তাই না? এটা তো সবসময় ইচ্ছা খুশি মতো তো কনসিডার করতে পারবা না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি কনসিডার করতে পারবা। সেই লিমিটটা কি সেটা একটু আমাদের দেখি, যেটা বিভিন্ন প্রুফ আছে, আমাদের প্রুভিং তো দরকার নাই, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন শিখবো। তো এই লিমিটটা কি সেটা এখন আমরা দেখি যে কত দূর পর্যন্ত কনসিডার করব। এই যে হলো কনসিডারেশনটা, যে ওর যে স্টিফনেস আছে, স্টিফনেসের সাথে আমি যদি ওই লিমিটকে যদি মাল্টিপ্লাই করি, ওই সরি অ্যাঙ্গেলটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে স্টিফনেসের সাথে যদি মাল্টিপ্লাই করি হবে কে থিটা। আর ওই যে লোডটা আমি অ্যাপ্লাই করছিলাম তার সাথে তার লেন্থকে এবং এই থেটাকে যদি কনসিডার করি, এগুলো প্রুফ আছে, প্রুভিং তো আমাদের দরকার নাই, এখানে নাইও দেওয়া প্রুভিংটা। কিন্তু খেয়াল করে দেখো যে আমাদের এই থেটা মানে কি সেটা বুঝে নাও, আমাদের কোনটা কি জিনিস বুঝলে হচ্ছে যে এখানে কত অ্যাঙ্গেল এসে ডিফর্ম মানে ই করলো, বেন্ড করলো বা ডিফর্ম করলো। যে লোড অ্যাপ্লাই করা হয়েছিল পি লোড, লেন্থ হলো এল, আর এই এটা যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের স্টিফনেস হলো কে। তাহলে এই কে থেটা আর পি এল থেটা এই দুটো দিয়ে চেক করতে হয় যে সে স্টেবল নাকি নন স্টেবল। যদি স্টেবল হয় তাহলে অবশ্যই এটা গ্রেটার দ্যান এটা জিরো হলেই হবে স্টেবল। এই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে কে থেটা, ইফ কে থেটা ইজ গ্রেটার দ্যান পিএল থেটা দেন ইট ইজ স্টেবল। যদি লেস দ্যান হয় তাহলে এটা নন স্টেবল বা আনস্টেবল। আর তাহলে ইকুয়াল হলে কি হবে, কে থেটা ইকুয়াল টু পি এল থেটা, তার মানে কি তখন হলো ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল তখন হবে ক্রিটিক্যাল। এটুকু কি ক্লিয়ার সবাই? তাহলে কে থেটা ইকুয়াল টু পি এল থেটা হলে সেটা হবে ক্রিটিক্যাল। তাহলে এখান থেকে থেটা থেটা তো কাটা যায়, থেটা থেটা কাটা গেলে থাকে কি কে ইকুয়াল টু পি এল। এখান থেকে আমরা এত ক্রিটিক্যাল কন্ডিশন, এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি পি ক্রিটিক্যাল ইকুয়াল টু কে বাই এল। এটা আমাদের একটা ফর্মুলা, যে পি মানে লোডের ক্রিটিক্যাল লোডের ফর্মুলা হলো কে বাই এল। যে কোনো কলামের স্টিফনেসকে তার লেন্থ দিয়ে ভাগ করলে আমরা কতটুকু লোড তুমি কনসিডার করবা সেটা পেয়ে যাবা। আর এর পরেও আরো ফর্মুলা আসতেছে সামনে। তাহলে কোনো কিছুর স্টিফনেসকে তার লেন্থ দিয়ে যদি ডিভাইড করো তাহলে কি পেয়ে যাবা, ওইটার ক্রিটিক্যাল কতটুকু লোড নিতে পারবে। তবে ওই ম্যাটেরিয়ালের দিয়ে কে এর ভ্যালু বের করতে হবে, ল্যাবে টেস্ট করে টোরে কে এর ভ্যালু বের করে নিতে হবে যদি চাও। আমাদের মেইন লাগতেছে হলো যে পি ক্রিটিক্যাল ইকুয়াল টু কে বাই এল। এই ক্রিটিক্যাল লোডের থেকে যদি বেশি লোড হয় তাহলে কিন্তু আনস্টেবল, আর যদি এর থেকে কম লোড হয় তাহলে কিন্তু স্টেবল।
এখন আমরা আসি এরপরে কিছু আরো থিওরাম দেখি যেগুলো দিয়ে আমরা এই যে কলামের জন্য আমরা সে ক্রিটিক্যাল লোড কিভাবে বের করে সেগুলো নিয়ে দেখবো আর কি। এবার আমরা দেখবো বাকলিং থিওরি ফর কলাম। তো বাকলিং থিওরি ফর কলামের মধ্যে আমাদের বেশ কিছু থিওরি আছে, তার মধ্যে ফার্স্টটা হলো ইউলার লোড ফর কলাম উইথ পিন এন্ড, মানে পিন পিন সাপোর্ট বা হিন সাপোর্ট দেওয়া আর কি দুই এন্ডে। ইউলার লোড কিভাবে, ইউলার লোড মানে বোঝাচ্ছে যে ক্রিটিক্যাল লোড যেটা আর কি। ইউলার যেহেতু এটা বের করছে জন্য ইউলার লোড। তো ইউলার লোড দেখি কিভাবে বের করছে সেটা একটু দেখি। আমাদের থিওরির প্রমাণ কোনো দরকার নাই, আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা শিখবো। খেয়াল করে যে বিভিন্নভাবে প্রমাণ টমাণ করে এখানে যেটা পাওয়া গেছে ইউলার লোড, ইউলার থিওরি অনুসারে মেইন ফর্মুলাটা হলো এই যে উপরে লেখা আছে, খেয়াল করে দেখো যে এইটা তোমরা এই যে আমি কোন কোন আর্টিকেল পড়াচ্ছি এগুলো একটু নোট করে রাখো, যে এটা পড়াচ্ছি ইউলার লোড দেখাচ্ছি আর কি। তাহলে ইউলার লোড কি আছে এখানে, ইউলার লোডের ফর্মুলা যে পি এন ইকুয়াল টু এন স্কোয়ার পাই স্কোয়ার ই আই এল স্কোয়ার। তাহলে এখানে আমাদের পি এন হলো ইউলার লোড, এন কি জিনিস আমি আসতেছি, পাই তো আমাদের একটা কনস্ট্যান্ট, ই তো মডুলাস অফ ইলাস্টিসিটি, আই কি জিনিস আমরা ওই যে আগের ক্লাসগুলোতে আই বের করা দেখছি, এল হলো যে কলামের যে লেন্থটা সে লেন্থ। তাহলে আমাদের শুধু এখানে এনটা শুধু অজানা, আর বাকি সব কিন্তু জানা। ই হলো কি, ই হলো স্ট্রেস স্ট্রেন যে গ্রাফ আঁকবো, ধরো স্টিলের জন্যই যে আমি আঁকছিলাম স্ট্রেস স্ট্রেন গ্রাফ, ল্যাব থেকে পাওয়ার কথা ইর ভ্যালু। যে এখানে যে আমি যে প্রথমে যে হুকস ল অনুসারে তো প্রথমে স্ট্রেট হয়, তারপরে যে এরকম কার্ভ হয়ে যায়, তা হুকস ল পর্যন্ত যে স্ট্রেট, এই স্ট্রেট অংশের যে স্লোপ, মানে এটার যে লম্ব বা হলো ভূমি, ধরো লম্ব হলো এইচ আর ভূমি ধরলাম আমি বি, তাহলে এই স্লোপটাকে বাই গ্রেডিয়েন্টটাকেই বলে হলো ই। ই ইকুয়াল টু ওই যে এইচ বাই বি, লম্ব বাই ভূমি বা অপোজিট বাই অ্যাডজাসেন্ট, মানে স্ট্রেস বাই স্ট্রেনকেই বলে হলো ই। তার মানে এখান থেকে একটা ফর্মুলা পাই যে স্ট্রেস ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। এই ই হলো আমাদের কি মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, এবং আমরা ল্যাবে বের করে ম্যাটেরিয়াল টেস্ট করে ল্যাবে এটা বের করে ফেলতে পারি, যে রড টেনে ছিঁড়ে বের করতে পারি ম্যাটেরিয়াল। এই যে এই সলিড ওয়ান সলিড টু মিলা একটা ল্যাব আছে যেটা আমরা কুয়েটে যেয়ে করি। তো ওইটা যখন ভার্সিটি খুলুক বা না খুলুক নেক্সট টাইম আমরা ওইটা অফার করবো, সলিড টু যখন শেষ হয়ে যাবে তখন ওই 2 দিন কুয়েটে যেয়ে ওটা করা লাগে আর কি, সবগুলো ল্যাব দেখে আসা লাগে। থিওরি আমরা ইসে দেখাই, ল্যাবগুলো থিওরি ক্লাস হলো ক্লাসে নিয়ে তারপরে কুয়েটে গিয়ে আমরা এটার ল্যাব করবো আর কি। যাই হোক, তো এই সেই ম্যাটেরিয়াল টেস্ট করে আমরা যে ই পাবো, সেই ইটাই হলো ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এই মডুলাস অফ ইলাস্টিসিটি এখন কি হবে, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে আগের মতোই। তো এটাও কিন্তু আমাদের একটা মানে ডেটা যেটা দেওয়া থাকবে বা আমরা ল্যাব টেস্ট থেকে পাবো আর কি। তো এই ইটা তাহলে আমরা ওই ফর্মুলার মধ্যে দেখো ই আছে, তাহলে ই আছে, আই আছে, এল তো লেন্থ, আই তো কিভাবে বের করতে শেপের উপর ডিপেন্ড করবে, রেক্টাঙ্গুলার জন্য বিএস কিউব বাই 12, আই শেপ হইলে সেটাও বের করতে পারবা এখন, এল শেপ হলে বের করতে পারবা, টি শেপ হলে, যে শেপই থাক না কেন সেটা শেপের উপর ডিপেন্ড করে আমরা আই এর ভ্যালুটা পেয়ে যাব। এখন এনটা কি সেটা একটু দেখি। এন হলো যে ধরো একটা কলাম, নর্মালি বোঝা যাচ্ছে ধরো এখানে একটা ইন্ডা, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, যদি তুমি এখানে লোড চাপাও, বা আমি ধরলাম এইভাবে এই হিঞ্জ সাপোর্টটা এইভাবে আছে, এখন যদি তুমি লোড চাপাও কলামের উপরে, পি লোড চাপাইলা, এটার বাকলিং হওয়ার পসিবিলিটি কিরকম না, এরকম ভাবে বাকলিং হবে, এরকম ভাবে বাঁকায় যাবে সে, এটাই হলো পসিবিলিটি। কিন্তু কোনো কেসে যদি এরকম হইতো যে হ্যাঁ বাঁকাচ্ছে, কিন্তু জেনারেলি আমাদের কলামের জন্য এরকম এরকম ভাবে বাঁকাবে, কিন্তু যদি এরকম হইতো যে না এইভাবে বাঁকায় এইভাবে বাঁকায় তারপরে আবার এইভাবে যে এইভাবে গেল, এরকম হতে পারতো, পারতো না? কোনো স্পেশাল কেসে ধরো এখানেও সাপোর্ট আছে একটা, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এইসব স্পেশাল কেসে কি হতো, এখানে সাপোর্ট আছে, সেই সব স্পেশাল কেসে এটা কিন্তু 3-4 ভাবে বাঁকাইতে পারতো। তাহলে এই ক্ষেত্রে এন এর ভ্যালু হলো 3। কেন এন এর ভ্যালু 3? তিনটা বাঁকাইছে, যে একটা দুটো তিন ভাবে বাঁকাইছে। কিন্তু আমাদের জন্য জেনারেলি নর্মালি কত হবে, এন এর ভ্যালু সব হবে 1। আর যদি এরকম মাঝখানে মাঝখানে সাপোর্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে এন এর ভ্যালু হবে কি 3। সবাই কি ক্লিয়ার? এন
এনটা হলো যদি এরকম মাঝখানে মাঝে সাপোর্ট থাকলে যদি এরকম 3-4 রকম ভাবে বাঁকায় বা 100টা বাঁকাইলো তাহলে এন এর ভ্যালু 100। যদি একবার বাঁকায়, যেখানে একটাই বাঁকাইছে, তাহলে এটার এন এর ভ্যালু হলো 1, যে এক এন্ড থেকে আরেক এন্ডে শেষ। কিন্তু আমি আবার বলতেছি, দেখো যদি এরকম থাকে যে সাপোজ এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট, উল্টা দিক দিয়ে সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এরকম যদি থাকে তাহলে কি হবে? এটা বাঁকাবে হলো এই এদিক থেকে যাবে, এদিক থেকে বাঁকায় এদিকে আসবে, তার মানে তিন ভাবে বাঁকাচ্ছে, তাহলে 1 2 3টা। তাহলে এই ক্ষেত্রে এন এর ভ্যালু হলো 3। যদি একবার বাঁকায় তাহলে এন এর ভ্যালু 1। আমাদের এই যে 1 এর জন্য এখানে দেখাইছে, তবে 1 না লিখে এখানে এন লেখাই উচিত ছিল, কারণ আরো যদি সাপোর্ট থাকতো মাঝখানে তাহলে এখানে এনই লেখা উচিত ছিল, যে এন স্কয়ার, এন স্কয়ার পাই স্কয়ার, মানে এই ফর্মুলাটা মনে রাখবা, এন স্কয়ার পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। তাহলে এটা দিয়ে আমরা পি ক্রিটিক্যালের ভ্যালু বের করে ফেলতে পারি, যে কতটুকু ক্রিটিক্যাল লোডটা কত, যে কতটুকু লোড না হলে কলামটা ভেঙে যাবে, এর বেশি হলে ভেঙে যাবে, এর কম হলে ভাঙবে না, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো, ইউলার্স ফর্মুলা। এখানে দেখো যে কি দেখাইছে, এন প্রথমটা হলো 1, পরেরটা কত 2, সেকেন্ড থার্ডটার জন্য কত 3। তো আমরা যে এইটা যে দেখলাম, এটা খেয়াল করে দেখো, এটা কি ছিল? ইউলার লোড ফর কলাম উইথ ডিফারেন্ট এন্ড রেস্ট, সরি এর আগেরটা দেখো, এর আগেরটা কি ছিল? এই যে ইউলার লোড ফর কলাম উইথ পিনড এন্ড, মানে দুই দুই এন্ড পিন, মানে হিঞ্জ সাপোর্ট দুই এন্ডে। আর এটার জন্য কি আছে? এটার জন্য হলো বলছে ডিফারেন্ট ইন রেস্ট্রেইন, মানে ডিফারেন্ট যদি সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে কি হবে? ডিফারেন্ট সাপোর্ট থাকলে কি হবে সেটা এখানে দেখানো হয়েছে, যেমন বিভিন্ন রকমের সাপোর্ট বাস্তবে দেখা যায়। তো আমি এটা শুরুর আগে আমি মনে হয় আরেকটা লিংক দিই, কারণ আমাদের এই এখন তো এমন হতে পারে যে এই যে দেখো, এটা যেটা করছে, কি করছে আমরা দেখি, ফার্স্টে আসি, যে এখানে বলছে কি যে ইউলার লোড ফর কলাম উইথ ডিফারেন্ট ইন রেস্ট্রেইন। এখানে যেটার জন্য ওরা প্রুভ করছে যে এক সাইডে কি আছে, এই যে হিঞ্জ, আর এক সাইডে হলো ফিক্সড, এক সাইডে হিঞ্জ আর এক সাইডে ফিক্সড। তো যাই হোক না কেন, এই যে এখানে দেখো কিছু ফর্মুলা লিখে দিচ্ছে, এগুলো একটু দেখতে হবে, এগুলো দেখতে হবে বা মনে রাখো বা লিখে রাখো, কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে কি, কলাম, এই ফর্মুলাগুলো ড্রাইভ আমাদের কোনো দরকার নাই, ড্রাইভিং শিখে মানে ফর্মুলা ডেরিভেশন শিখে আমাদের কোনো লাভ নাই, আমাদের দরকার হলো অ্যাপ্লিকেশন। লিস্ট, এখানে কি বলছে, ক্রিটিক্যাল লোড ফর কলাম ফিক্সড অ্যাট ওয়ান এন্ড এন্ড পিনড অ্যাট আদার এন্ড। তার মানে কি, যেটা কলাম আছে এক সাইডে হলো ফিক্সড আর এক সাইডে হলো হিঞ্জ, এই টাইপের কলাম যদি হয় তার জন্য লোড হলো, ক্রিটিক্যাল লোড হবে এইটা, খেয়াল করে দেখো, তার জন্য লোড হবে এইটা, যে 20 বা ওই যে এইভাবে লিখতে পারো 2.05 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। আর যদি কলাম, কি বলছে, কেস অফ এ কলাম ফিক্সড এট বোথ এন্ডস, দুই এন্ডে যদি ফিক্সড হয়, তার মানে এই কলামটা কেমন? এই কলামটা হলো, ধরো এরকম একটা কলাম আছে যার কি বোথ এন্ড ফিক্সড, যেটা আমাদের বিল্ডিং এ যেমন কলামগুলা দুই এন্ডে ফিক্সড থাকে যদি কলাম বিল্ডিং হয়, তাহলে এটা হলো বোথ এন্ড ফিক্সড। তাহলে এরকম যদি হয় তখন ফর্মুলা হলো 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। তার মানে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোন টাইপের সাপোর্ট বলা আছে বা আঁকা আছে, বলা থাকতে পারে বা আঁকা থাকতে পারে, যে বোথ এন্ড ফিক্সড নাকি এক এন্ড, ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড কি বলে, ওয়ান এন্ড তোমার ফিক্সড। আরেকটা আগের যেটা দেখাইছিলাম ওটা কি ছিল বলো তো? আগে যেটা দেখাইছিলাম ওইটা কি ছিল? আগেরটা ছিল কিন্তু কি বোথ এন্ড হিঞ্জড, তাই না? আগে যেটা দেখছিলাম সেটা কি ছিল? বোথ এন্ড হিঞ্জড। তো বোথ এন্ড হিঞ্জড কিন্তু আমরা অলরেডি আগের যে ফর্মুলাটা দেখাইছিলাম ওইটা আগের সেকশনে। আর এইটা হলো কি, একটা হলো বোথ এন্ড ফিক্সড এর জন্য ফর্মুলা, আর একটা হলো বোথ এন্ড হিঞ্জ এর জন্য ফর্মুলা, সরি ওয়ান এন্ড ফিক্সড ওয়ান এন্ড হিঞ্জ এর জন্য ফর্মুলা। সবাই কি ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? এই যে দিস pn ইকুয়াল টু n স্কয়ার পাই স্কয়ার ei, দিস ফর্মুলা ওয়াজ ফর কি, এই যে ইয়েলো ওয়ান, দিস ফর্মুলা ওয়াজ ফর ইয়েলো ওয়ান, মানে বোথ এন্ড হিঞ্জড। নাও
if both end fixed, if both end fixed, এবার শুনতেছো? if both end fixed, শুনতেছো এবারে? তো if both end fixed, then the formula will be 2.05 pi square ei by l square. না, sorry, এটা this formula for one end fixed, one end hinged, মানে red one. If one end fixed and another end hinged, then the formula will be pcr equal to 2.05 pi square ei by l square. আর if both end fixed, মানে for the blue one, then the formula will be 4 pi square ei by l square. এই আর কি, আর কিছু না। এই তিনটা ফর্মুলা ম্যাথ যদি আসে বলা থাকে যদি both end fixed একরকম, both end hinged একরকম, one end fixed another end hinged তাহলে আরেক রকম। জাস্ট এই তিনটা ফর্মুলা মাথায় রাখতে হবে বা লিখে রাখো, বা তুমি তোমাদের তো ওপেন বুকই হবে, তো সেটা দেখে লেখো, সেটা সমস্যা নাই। তো এখানে দেখো কন্ডিশনগুলো আরো কয়েকটা কন্ডিশন দেখানো হচ্ছে। এখানে আরেকটা বলা হয়েছে কি যে ফ্রি, এই যে এটা খেয়াল করে দেখো, এটা আরেকটা কন্ডিশন। সেই কন্ডিশনটা কি কি লেখা আছে? ক্রিটিক্যাল লোড ফর ফ্রি স্ট্যান্ডিং কলাম। ফ্রি স্ট্যান্ডিং কলাম বলতে কি বোঝায়? ফ্রি স্ট্যান্ডিং কলাম বলতে বোঝায় যে ধরো এখানে একটা ফিক্স সাপোর্ট আছে আর কলামটা এরকম ভাসতেছে শূন্যে। এরকম যদি কোনো কেস, যদি আমাদের বিল্ডিং এ কম থাকবে, মেশিং টেশিং এ থাকতে পারে, এরকম যদি থাকে কোনো ক্ষেত্রে, তাহলে কি সেটা হলো, সেটাকেই বলতেছি ফ্রি স্ট্যান্ডিং কলাম। সবাই কি ক্লিয়ার? এইভাবে লোড আছে এর উপরে, এটাকে বলা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং কলাম, যে কোনো সাপোর্ট নেই, ওর উপরে লোড দিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রি স্ট্যান্ডিং কলাম হলে তখন ফর্মুলা হবে হলো পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই 4 এল স্কোয়ার। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে দেখো ফিগারটা দেখাইছে যে এখানে এল ই দিয়ে বোঝাইছে ইফেক্টিভ লেন্থ, এটা পরে যে একটা কনসেপ্টে কাজে লাগবে, এই জন্য আমি এখন দেখাই দিচ্ছি। এল ইফেক্টিভ জিনিসটা আমাদের বোঝা লাগবে। এল ই দিয়ে বোঝাইছে এল ইফেক্টিভ। এই ফিগার চারটা একটু ভালো করে বুঝে নাও। এখানে যে চারটা সাপোর্টের কথা বলা হয়েছে সেই চারটা সাপোর্ট দেখানো হয়েছে। ফার্স্ট ওয়ান বোথ এন্ড হিঞ্জড, মানে ফার্স্ট যেটা দেখাইছিলাম আমি, বোথ এন্ড হিঞ্জ, এই যে এই এন্ডেও হিঞ্জ সাপোর্ট, এই এন্ডেও হিঞ্জ সাপোর্ট, এই এন্ডেও হিঞ্জ সাপোর্ট আছে। তখন হলো সে বাকলিং হবে কি করে? একেবারে এখান থেকে এরকম বাকলিং হয়ে এরকম হয়ে যাবে। তার মানে পুরো লেন্থ জুড়েই কিন্তু বাকলিং হয়েছে, তাই না? পুরো লেন্থ জুড়েই কিন্তু বাকলিং হয়েছে। তাহলে এটা এই জন্য এখানে কি এল ইফেক্টিভ আর এল সেম, এল ইফেক্টিভ অ্যান্ড এল সেম। এখন একদম লাস্টে যেটা দেখালাম যে ফ্রি ফ্রি স্ট্যান্ডিং, মানে এই যে এক সাইডে ফিক্স সাপোর্ট আর এক সাইডে এরকম লম্বা ভাবে ঝুলতেছে, এক সাইডে এরকম ফিক্সড আর এক সাইডে এরকম লম্বা ভাবে আছে কলামটা। এই ক্ষেত্রে যদি আমি লোড চাপাই, সেটা আসলে কিভাবে হবে? এইভাবে বাকলিং হবে। তাহলে এটা কিন্তু দেখো অর্ধেক, মানে পুরো লেন্থের পুরো বাকলিং হলে এরকম হইতো, তার অর্ধেক হয়েছে আসলে। তাহলে এল ইফেক্টিভ কিন্তু এই পুরাটা, মানে এল ইফেক্টিভ মানে হলো যে এক সাইড থেকে আরেক সাইডের মধ্যবর্তী যে ডিসটেন্স, তাকে বলা হচ্ছে এলই। তো এল ইফেক্টিভ হলো এখন কি অর্ধেক না? মানে মোট কথায় এল ইফেক্টিভ হলো পুরাটা। তাহলে কি হবে আমাকে বলো তো? এখান থেকে এইটুকু তো এল ইফেক্টিভ বাই 2 হবে, আর কলামের লেন্থ তো এটা। তাহলে এখন কি হবে? এল ইকুয়াল টু হবে এল ইফেক্টিভ বাই 2। তার মানে এই যে টোয়াইস এল, এল ইকুয়াল টু টোয়াইস এল, এল ইকুয়াল টু টোয়াইস এল। এবারে আরেকটা সাপোর্ট দেখি আমরা। আরেকটা সাপোর্ট দেখো যে এখানে কি আছে, এইখানে এক সাইডে হিঞ্জ আর এক সাইডে হলো এই যে এই সাইডে হিঞ্জ, এই সাইডে হলো ফিক্সড। ফিক্সড জেনারেলি কি হবে? ফিক্সডে সবসময় কিন্তু একটু খেয়াল করে দেখো, ফিক্সডে এই যে যেখান থেকে ফিক্সড, ওকে যদি তুমি বাকলিং করতে চাও, তাহলে আগে খানিক দূর সে কিন্তু জিরোই জিরোই থাকবে, সে কিন্তু বাকলিং হইতে যাবে না ফিক্সডে। ফিক্সডে তো অনেক শক্তভাবে জোড়ানো থাকে। তাহলে সে যদি বাকলিং করাইতে চাও, সে প্রথমে কিন্তু অনেক দূর পর্যন্ত একই রকমই থাকবে, তারপরে যে সে বাকলিং হবে। আর হিঞ্জে কিন্তু একদম ওইখান থেকেই শুরু হয়, হিঞ্জ সাপোর্ট হইলে ওইখান থেকেই শুরু হয়। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য ইফেক্টিভ লেন্থ হবে হলো যে এইখান থেকে একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত, যতটুকু পর্যন্ত যে সে বাকলিং হয়েছে, এটা হলো এল ইফেক্টিভ। এবং জেনারেলি সে এখান থেকে কত দূরে যে পুরো লেন্থটা কিন্তু এল, তার পুরো কলামের লেন্থ হলো এল। কতটুকু পরে যে বাকলিং হয়েছে সেটা হলো 0.3 এল, কোনো কোনো যা বইতে লেখা আছে 0.25 এল, 0.3 এল।
0.3L দূরে যায়, তাহলে এল ইফেক্টিভের ভ্যালু কত হবে কে বলতে পারবা? 0.3L দূরে যায় 0.7 না? এই যে 0.7 হলো এল ইফেক্টিভ। এল ইফেক্টিভ পরে যে কলাম ডিজাইনে কাজে লাগবে, এজন্য আমি আগে বুঝাই নিচ্ছি। এখন এই যে দেখো আবার এই একই বইয়ে দুই রকম দেখাইছে, এখানে আবার 0.25 দেখাইছে, এখানে 0.25 দেখাইছে, এখানে আবার 0.3 দেখাইছে, মানে এটা রাউন্ড আপ করে ধরছে আর কি। সমস্যা নাই, এটা একটা ধরলে হচ্ছে, সেফ সাইডে থাকবে দুটোর জন্যই। এবার যদি বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে কি হবে বলো তো? নিজেই বলতে পারবা, নিজেই এখন চিন্তা করতে পারবা। যদি বোথ এন্ড ফিক্সড হয়, বোথ এন্ড ফিক্সড হলে এখানে প্রথমে জিরো থাকবে দুই পাশ থেকে, এখানে প্রথমে জিরো, খানিক দূর জিরো থেকে তারপরে যে বাকলিং হওয়া শুরু হবে, এখানেও খানিক দূর জিরো, তারপরে যে বাকলিং হওয়া শুরু হবে, এরকম হবে, তাই না? তাহলে এইখানে আমি আগে বলছিলাম যে 0.25 দূরে হয় জেনারেলি, 0.25L, পুরো লেন্থ ধরলাম আমি এল, এখান থেকেও 0.25L, তাহলে বাকি থাকলো কত? তাহলে বাকি থাকলো 0.5L, তাহলে এল ইফেক্টিভ হলো এই যে 0.5, এই দেখো এল ইফেক্টিভ হলো 0.5L। তো এই হলো আমাদের এই এন্ড কন্ডিশনের জন্য এল ইফেক্টিভের ভ্যালু কিভাবে বের করে সেটা দেখালাম, যে বিভিন্ন রকম এন্ড কন্ডিশনের জন্য, ইন কন্ডিশনের জন্য কি আমি যদি সংক্ষেপে লিখতে চাই, সংক্ষেপে লিখলে তাহলে কি বলবা বলো? আমি যদি তাহলে বলি যে এল ইফেক্টিভ ইকুয়াল টু হবে হলো এল, সরি কে ইন্টু এল ধরলাম আমি। তাহলে এখন বলো যে বোথ এন্ড হিঞ্জ, বোথ হিঞ্জ আমি লিখেই লিখি, বোথ হিঞ্জ, বোথ হিঞ্জড, বোথ হিঞ্জডের জন্য ইসের ভ্যালু কত, কে এর ভ্যালু কত? এই যে বোথ হিঞ্জডের জন্য কে এর ভ্যালু কত হবে তাহলে? কে এর ভ্যালু কত হবে? এল ইফেক্টিভের সমান তো, তা কত বসালে সমান হবে? 1 না? বোথ হিঞ্জড হলে তো দুইটা সমান, তাহলে তখন কি হচ্ছে, এল এর ভ্যালু 1। তারপরে যদি ওই যে ফ্রি স্ট্যান্ডিং হয় তাহলে কি হবে বলো? ফ্রি স্ট্যান্ডিং, ফ্রি স্ট্যান্ডিং এর জন্য কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত, 2 না? কথা নাই কেন, এখানে দেখো এল ইকুয়াল টু 2 ইন্টু এল, আমি যে 2 2 মানেই তো এখন কে। এত ফিগার রেখে যখন আমরা করতে পারবো না, তখন আমরা কি লিখবো, যে এল ইকুয়াল টু কে এল ধরে নিলাম আমি, তাহলে কে এল হলে যখন বোথ এন্ড হিঞ্জড, তখন কে এর ভ্যালু যেহেতু তারা সমান, তাহলে 1 বসালে সমান হয়, তাহলে কে এর ভ্যালু তখন 1 বসাবো। যদি স্ট্যান্ডিং কলাম হয়, যে এটার মতো স্ট্যান্ডিং কলাম হয়, স্ট্যান্ডিং কলাম হলে তাহলে তখন কি করতেছি আমরা, স্ট্যান্ডিং কলাম হলে তখন আমরা এল এর ভ্যালু হলো এল এর ভ্যালু, এল ইর ভ্যালু হলো টুয়াইস এল, তার মানে কে এর ভ্যালু কত, 2। যখন ওয়ান এন্ড ফিক্সড অ্যানাদার এন্ড কি হিঞ্জড, তখন ওই যে আমরা কি দেখছিলাম, এল ই কত ছিল, 0.7L, তাহলে কে এর ভ্যালু 0.7। বোথ এন্ড ফিক্সড হলে তখন এল এর ভ্যালু ছিল 0.5L, তাহলে কে এর ভ্যালু কত, 0.5। এইভাবে জাস্ট মাথায় রাখতে পারো, তাই বললাম শর্টকাটে তুমি মাথায় রাখতে পারো কিভাবে। 4 রকমের সাপোর্টের জন্য 4 রকম, এর বাইরে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে পাবো না। এইরকমই হবে সাপোর্ট, হয়তো মাঝখানে মাঝখানে আরো সাপোর্ট দেওয়া থাকতে পারে, তখন এন এর ভ্যালু উপর ডিপেন্ড করবে, কতগুলো হিঞ্জ সাপোর্ট তার উপর ডিপেন্ড করবে। এখন আমরা ফর্মুলাটা যদি আরেকটু বিস্তারিত করে দেখি, ফর্মুলাটা যদি আরেকটু বিস্তারিত করে দেখি তাহলে কি হচ্ছে, এখন আমি আবার আসতেছি, দেখো এখানে কি রেডিয়াস অফ জাইরেশন আমরা জানি অলরেডি, রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু রুট ওভার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই এরিয়া। তাহলে রেডিয়াস অফ জাইরেশন এখান থেকে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু এরিয়া ইনটু আর স্কোয়ার। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে এই যে পিসিআর এর ফর্মুলা তো আমরা আগেই ড্রাইভ করছি, অনেকগুলো ফর্মুলা ড্রাইভ করছি এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখানে একটা লিখছে আছে, সব যে কোনো ফর্মুলার মধ্যে তুমি বসায় দাও, যে এ আর স্কোয়ার বসায় দাও, এ আর স্কোয়ার বসায় দিলে তাহলে এটা মানে বোথ এন্ড হিঞ্জের জন্য করছে আর কি। যাই হোক, বোথ এন্ড হিঞ্জের জন্য করছে, অন্য ক্ষেত্রেও তুমি বসায় দিলে এ আর স্কোয়ার বসায় দিলা, দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু আবার জানি কি, যে স্ট্রেস ইকুয়াল টু লোড বাই এরিয়া।
তাহলে স্ট্রেস ইকুয়াল টু ইজ এ লোড বাই ক্রিটিক্যাল স্ট্রেস ইকুয়াল টু ক্রিটিক্যাল লোড বাই এরিয়া। ক্রিটিক্যাল লোড তো এটা ছিল, ভাগ এরিয়া তো এ, কাটাকাটি গেল, কাটাকাটি যে থাকলো কি পাই স্কোয়ার এরকম থাকছে, পাই ই স্কোয়ার আর স্কোয়ার থাকতেছে, ভাগ হলো এল স্কোয়ার। আর আর এল কে একসাথে নিয়ে আসছে, আর বাই এল হোল স্কোয়ার লিখে দিচ্ছে নিচে, তাহলে পাই ই স্কোয়ার বাই আর বাই এল হোল স্কোয়ার। এর সাথে একটা এন স্কোয়ারও ছিল, কিন্তু সেই এন স্কোয়ারও তুমি লিখে রাখতে পারো, জেনারেল ফর্মুলা হয়ে গেল তাহলে এন স্কোয়ার, পাই স্কোয়ার ই এল বাই আর স্কোয়ার, এল বাই আর হোল স্কোয়ার। এই পর্যন্ত কি আশা করি সবাই ক্লিয়ার? তাহলে এটা ওই যে এই আগে মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার এই রিলেশন থেকে আরেকটা জিনিস পাওয়া গেল যে এল বাই আর, এই এল বাই আর কে আবার কোনো আলাদা করে নাম দেওয়া হয় অনেক সময়, দ্য রেশিও এল বাই আর কলাম লেন্থ রেডিয়াস অফ জাইরেশন স্লেন্ডারনেস রেশিও বলে। এখন তাহলে আরেকটা জিনিস নতুন আসলো যে এল বাই আর স্কোয়ার, এল বাই আর মানে হলো স্লেন্ডারনেস রেশিও, এটা মাথা থাকে জানো, স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও, এস এল ই এন ডি আর, স্লেন্ডারনেস রেশিও, রেশিও, স্লেন্ডারনেস রেশিও মানে কি কলামের লেন্থ, ইফেক্টিভ লেন্থ বাই হলো কলামের রেডিয়াস অফ জাইরেশন, এটা যে রেশিও তাকে বলা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, এটা মাথা থেকে জানো। এবার আমরা একটা ম্যাথ দেখি, খেয়াল করো এক্সাম্পল 11.2, এটা একটু লিখে রাখো যে কোন কোন কি করাচ্ছি সেগুলো লিখে রাখো যে কোথা থেকে কি করাচ্ছি। এক্সাম্পল 11.2, ফাইন্ড দ্য শর্টেস্ট লেন্থ বের করতে বলছে কলামের ফর এ স্টিল কলাম উইথ পিন সাপোর্ট হ্যাভিং এ ক্রস সেকশনাল এরিয়া উইথ পিন্ড এন্ড, মানে বোথ এন্ড কি পিন্ড বলেই দিচ্ছে দেখো, উইথ পিন্ড এন্ডস মানে বোথ এন্ড পিন্ড, একটা কলাম দেওয়া আছে যার কি দুই সাইডেই পিন্ড সাপোর্ট, আগে কথাগুলো বুঝতে হবে, এবং এটা শর্টেস্ট লেন্থ বের করতে বলছে, হ্যাভিং ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এইভাবে 60/100 মিলিমিটার বলা আছে, তার মানে কি কোন শেপ, এটা শেপ কি হবে কে বলতে পারবা? রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং একদিকে 60 মিলিমিটার আর একদিকে হলো 100 মিলিমিটার, তাহলে আমরা আইও পেয়ে যাবো ইজিলি, তাই না? আই কি হবে বি এস কিউব বাই 12, তাহলে আমরা আগে বের করা শিখছি এগুলা, ওই দেখো যে আই বের করে ফেলছে, সরি ওয়েট, ফার্স্ট পার্ট বোঝা গেছে যে আই বের করলাম কি bh³/12, না এখানে কথা আছে কিন্তু, এখানে একটা জিনিস কথা আছে, এটা আমাদের লাগবে হলো মিনিমামটা, কারণ কি এখানে শর্টেস্ট লেন্থ, আমাদের ফর্মুলা কি ছিল, শর্টেস্ট লেন্থ বের করতে বলছে, শর্টেস্ট লেন্থের সাথে আই এর রিলেশন কি, এখানে খেয়াল করে দেখো শর্টেস্ট লেন্থের সাথে আই এর রিলেশন কি, ডিরেক্টলি নাকি ইনডিরেক্ট রিলেশন, আই এর রিলেশন এল এর সাথে কি হবে, এই ফর্মুলার মধ্যে দেখো যে যে আগের যে ফর্মুলা ছিল কমন ফর্মুলাটা, এই যে এটা, এই ফর্মুলার মধ্যে দেখো এখানে কি পি এল স্কোয়ার ইকুয়াল টু কি পাই স্কোয়ার ই এল না, ই আই, তাই না? তাই এর সাথে কি ডিরেক্ট প্রপোর্শনাল না, আই বাড়লে এল বাড়বে, আই কমলে এল কমবে, তাই না? বুঝছো আমি কি বলছি, যে এখানে কি আছে পি এল স্কোয়ার ইকুয়াল টু হলো পাই স্কোয়ার ই আই, তাহলে কি এল যদি মিনিমাম দরকার তাহলে আইও তো মিনিমাম লাগবে, বোঝা গেছে? এল মিনিমাম হলে তো আইও মিনিমাম হবে, আই মিনিমাম হলেই তো এল মিনিমাম হবে, তাহলে আই মিনিমাম বের করতে গেলে কোনটা কি কি হবে, bh³/12, বি কত ধরবো আর এইচ কত ধরবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন ডিরেকশনে, তোমার কিন্তু দুই ডিরেকশনে, যেসব ক্ষেত্রে ধরো তোমার আই সেকশন বা অন্যান্য সেকশন যেটা তুমি বুঝবা না যে কোন ডিরেকশনে, ধরো আই সেকশন বা টি সেকশন, তোমাকে তখন এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন দুই ডিরেকশনেই বের করে যে আই এক্স আই ওয়াই বের করে যেটা মিনিমাম হবে ওটা নিতে হবে, আই এক্স আই ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম সেটা নিতে হবে, মাথায় থাকবে আই এক্স আই ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম সেটা নিতে হবে, তো এইখানে কোনটা মিনিমাম, আই ওয়াই, আই ওয়াইটা মিনিমাম হবে, তাহলে কি হবে মানে কারণ কি,
কারণ হলো এদিকে হলো এক্স, এদিকে হলো ওয়াই, তাহলে ওয়াই ডিরেকশনে হলো কি হলে কি হবে 160 কিউব বাই 12। যদি এক্স ডিরেকশনে নিতাম তখন কি হতো 60 ইন্টু 100 কিউব, তাহলে বড় কোনটা? 100 কিউব বাই 12, তাহলে এটা কিন্তু বড়, তাহলে এটা নেব না আমরা, এটা বাদ। বের করলেও এটা কনসিডার করব না, কনসিডার করব কোনটা? ছোট ভ্যালু যেটা আসবে যদি মিনিমাম লেন্থ বলে। সবাই কি ক্লিয়ার? মিনিমাম না, যদি মিনিমাম লেন্থ বলে, আর মিনিমাম জেনারেলি তো আমরা যখন ডিজাইন করি আমরা তো ক্রিটিক্যাল বের করি, মানে মিনিমাম কতটুকু দরকার, তার থেকে আমরা বেশি দেবো না, তার থেকে কম দেবো, কম লোড তার থেকে যে কম ধরে আমি ডিজাইন করব, তাই না? মিনিমাম কতটুকু দরকার তার থেকে বড় লেন্থ দিব। যদি কলাম লেন্থের ক্ষেত্রে কি করব, হয়তো ওইটুকুর কমে দেওয়া যাবে না, ওর থেকে একটু বড় হলে সমস্যা নাই, কিন্তু ওর কম দিলে ফেল করে যাবে। এই জন্য আমি মিনিমাম বের করতে গেলে তো আমাকে অবশ্যই আই মিনিমামই ধরতে হবে, কেননা আই তো তখন সেফ সাইডে নাই, মিনিমাম মানে তো সেফ সাইডে না। এই জন্য তুমি আগে যে শেপই থাক না কেন, ধরো তোমার এল শেপ আছে, তুমি তো তখন কনফিউশনে থাকতে পারো যে কোন দিকে, তখন করবা কি এক্স ডিরেকশন, এক্স বার ডিরেকশন, ওয়াই বার ডিরেকশনের জন্য বের করবা, যেভাবে বের করার পরে যেটা মিনিমাম হবে ওইটা কনসিডার করবা। তাহলে আমরা আবার ম্যাথে ফিরে যাই, তাহলে এখন দেখো কি করা হয়েছে। ম্যাথটাতে ওই যে বি এইচ কিউব বাই 12, এই যে বি হলো এখন 100, এইচ হলো কি 60 কিউব বাই 12, আই মিনিমাম তাহলে আসছে এই যে বের করে এত মিলিমিটার টু দা পাওয়ার 4। এটা পাওয়ার পরে এখন যেটা দেখবো আমরা, এই যে আই মিনিমাম পেলে তো তাহলে আমরা কি আর ও পেয়ে যাবো। আর ইকুয়াল টু কি, আর মিনিমাম হবে হলো রুট ওভার আই মিনিমাম বাই এ। আই মিনিমামের ভ্যালু পেলাম, আর এরিয়া তো 60 ইন্টু 100, সেখান থেকে আমরা এই যে বের করলাম, কি বলো এটাকে, আর মিনিমাম মানে রেডিয়াস অফ জাইরেশন, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। এখন এইখানে ম্যাথে বলা ছিল বোথ এন্ড হিঞ্জড বা পিনড, পিনড বা হিঞ্জ একই কথা, বোথ এন্ড হিঞ্জ বা বোথ এন্ড পিনড। এখন যদি তোমাকে কোনো ম্যাথে বলতো বোথ এন্ড ফিক্সড, তাহলে তুমি কি করতা বলো তো? কোন ফর্মুলা ইউজ করতা বোথ এন্ড ফিক্সড বললে? কোনটা ইউজ করতা? এই যে বোথ এন্ড ফিক্সড, তখন এটা ইউজ করতা। যদি কোনো ম্যাথে বলে দিই যে বোথ এন্ড ওয়ান এন্ড ফিক্সড অ্যানাদার এন্ড হিঞ্জড, তখন এটা ইউজ করতা। যদি বলা থাকে বোথ এন্ড সরি ফ্রি স্ট্যান্ডিং কলাম, তখন তুমি কোন ফর্মুলা ইউজ করতা? এই ফর্মুলা ইউজ করতা। কিন্তু এখন আমাদের বলা আছে কি যে বোথ এন্ড হিঞ্জড, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? বোথ এন্ড হিঞ্জের জন্য যে ফর্মুলা দেখে আসছিলা, মনে পড়ে? এই যে এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। সবাই কি বুঝছো কোথায় কোন ফর্মুলা ইউজ করব? ইন কন্ডিশন বলা থাকবে যেভাবে, সেইভাবে ডিপেন্ড করে হবে। তো আমাদের যেহেতু বোথ এন্ড হিঞ্জড বলা আছে, তাহলে বোথ এন্ড হিঞ্জড বা পিনড হইলে এই ফর্মুলা। আর যেহেতু দুটোই মাত্র সাপোর্ট, তাহলে কি হচ্ছে, এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে হলো 1।